সংখ্যক নেতাকর্মী দিনের শুরুতে প্রবেশ করেছে এবং পূর্বাচলের এই সড়ক বা এই 300 ফিট বা 36 জুলাই এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের সেই অংশটা জুড়েই আসলে নেতাকর্মীদের বিস্তৃতি ঘটেছে। অন্যদিকে কুড়িল বিশ্ব রোড থেকে বেশ খানিকটা, অর্থাৎ প্রায় কুড়িল বিশ্ব রোড থেকে এই সংবর্ধনা স্থল পর্যন্ত মাঝামাঝি বলা চলে 2 কিলোমিটার। যদি এই 2 কিলোমিটারও আমরা সড়কটুকু ধরি, যার দুপাশের পুরো 300 ফিট সড়ক জুড়েই আসলে নেতাকর্মীদের গিজগিজ অবস্থা, একেবারেই গিজগিজ অবস্থা। যেই অবস্থানের কারণে অনেক নেতাকর্মী বা উৎসুক সাধারণ যারা এসেছেন অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে আমরা দেখেছি বেশ কয়েকজনকে বারবার সেই সমাবেশ স্থল থেকে কিংবা দূর থেকে নিয়ে এসে রয়েছে 6 শয্যা বিশিষ্ট একটি আলাদা ফিল্ড হসপিটাল, আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স, সব ধরনের প্রস্তুতিও রয়েছে। এর বাইরে 800 মাইক, 50টি এলইডি, পুরো বিশাল এলাকা জুড়ে এই বিস্তৃতি ঘটেছে আজকের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে, যেটি বাংলাদেশের ইতিহাসেই এক অন্যতম বিরল নজিরবিহীন ঘটনা। এবং শুধুমাত্র এই 36 জুলাই এক্সপ্রেসওয়ের জুড়ে যে নেতাকর্মীদের বিস্তৃতি তা কিন্তু নয়। বৃষ্টি, আপনি দেখছিলেন যে বিমানবন্দর থেকে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এই অঞ্চলে প্রবেশ করছেন, অর্থাৎ বিমানবন্দর থেকে যখন জনপদে ভিড়ছিলেন, তখনই রাস্তার দুপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী। সেই বিপুল সংখ্যা আসলেই সত্যিকার অর্থে গুণে বলা মুশকিল, কারণ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এই দু অঞ্চলের বহু নেতাকর্মী আসলে সেখানটায় অবস্থান নিয়েছেন। সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন এবং সেই নেতা কর্মীদের যে বিস্তৃত অংশটুকু আসলে এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, এটি মূলত দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ জাসাস, ওলামা দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সারা দেশ থেকে আসা নেতাকর্মী। বিপুল সংখ্যক সেই নেতাকর্মীর জমায়েত এটিকে একটি জনসমুদ্রের রূপ দিয়েছে, যেই জনসমুদ্র আসলে অপেক্ষায় দীর্ঘ 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে গিয়েছিলেন, তার আগে 2007, যেটি বিএনপির বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনায় যখন বিরাজনীতিকরণের একটি অভিযোগ রাজনৈতিক দলগুলো তুলে আসছিল, সেই সময় -2 ফর্মুলার কথা বারবার বলে আসছিল রাজনৈতিক দলগুলো। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বলছিলেন যে তাকে বা তার পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য এক ধরনের চেষ্টা ছিল সেই সময়কার। এবং তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও কারাবন্দী হয়েছিলেন তার ছোট ছেলে, রাজনীতি থেকে যিনি অনেকটা দূরে ছিলেন, আরাফাত রহমান কোকো, যিনি পরবর্তীতে 2015-তে বিএনপি সেই আন্দোলন চলাকালীন সময়ে মালয়েশিয়ায় তার প্রয়াণ ঘটে এবং এরপর কারাবন্দী হতে হয়েছিল দলের তখনকার সিনিয়র ভাইস চেয়ারম্যান, তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকেও। এবং তারেক রহমান কারাবন্দী থাকাকালীন প্রায় 10 দিনের মতো টানা রিমান্ডে ছিলেন। সেই রিমান্ডে থাকাকালীন সময়ে তাকে ভীষণ রকমের নির্যাতন করা হয়। সেই অকথ্য নির্যাতনেই তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে বাধ্য হন। 3 সেপ্টেম্বর 2008 তাকে কারামুক্তি দেওয়া হয়। কারামুক্তির পরেও তিনি আজকের যেটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তৎকালীন পিজি হাসপাতাল, সেই পিজি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তখন কিন্তু অন্য একটি কারাগারে, বিশেষ কারাগারে তিনি কারাবন্দী। সেই কারাগার থেকে তিনিও মুক্ত হয়ে যখন হাসপাতালে এসেছিলেন 2008 সালের 11 সেপ্টেম্বর, হাসপাতালে আসার পর তিনি মা ছেলের শয্যা পাশে একজন ছিলেন, হাসপাতালে দেখতে আসেন তারেক রহমানকে এবং সেদিন রাতেই তারেক রহমান আসলে দেশ ছেড়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যান। আজ ঠিক একই রকম একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে, যে ঘটনার পুনরাবৃত্তি আসলেই বাংলাদেশের সাধারণ মানুষকে একটি নতুন করে এক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায়। অর্থাৎ সেই 2008 সালে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে যান, তখন তিনি অসুস্থ, তিনি ভীষণ রকমের অসুস্থ। সেই অসুস্থ সময়ে তার শয্যা পাশে ছিলেন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ
তারেক রহমান দীর্ঘ 17 বছর পর যখন দেশের মাটিতে, তখন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, ভীষণ রকমের অসুস্থ, সংকটময় সময় পার করছেন।